আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি যেটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে, কারণ মুভিটা এতটাই কষ্টের। আমি নিজে দেখে আমার কান্না পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি জাপানিজ খুবই ফেমাস মুভি ইয়োর নেম। এই মুভিটি দেখলে আপনাদের চোখে জল আসতে বাধ্য হবে, কারণ মুভিটি এত ইমোশনাল আর রোম্যান্টিক। তো চলো বেশি দেরি না করে এই মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়েকে, যার নাম মিৎসুয়া। সে সবেমাত্র ঘুম থেকে ওঠে, কিন্তু তার মনে হতে লাগে সে একটি স্বপ্ন দেখেছে। কিন্তু সে কি স্বপ্ন দেখেছে সেটা সে কিছুতেই মনে করতে পারছে না। এরপরে সে সকালের জল খাবারের জন্য তার দিদা এবং বোনের কাছে যায়। আসলে মিৎসুয়ার মা অনেকদিন আগেই মারা গিয়েছিল এবং তার বাবা একজন মূর্তি পূজারক ছিল, যে বর্তমানে একজন মেয়র। তাই মিৎসুয়ার দিদা এখন মন্দিরের প্রধান। এরপর তারা টিভিতে দেখতে পায় কিছুদিনের মধ্যেই তাদের শহরের ওপর একটি ধূমকেতু যাবে, যা 12 বছরে একবার দেখা যায়। এরপর আমরা মিৎসুয়াকে স্কুলে দেখতে পাই, যে তার নোটবুক খুলে সেখানে দেখতে পায় লেখা আছে হু আই অ্যাম। আর তখনই মিৎসুয়ার টিচার তার নাম ধরে তাকে ডাকে। সে তাকাতেই মিৎসুয়ার টিচার তাকে বলে, যাক আজকে তো জবাব দিলে, কিন্তু কাল তো তুমি নিজের নামই ভুলে গিয়েছিলে। এরপর স্কুল শেষে মিৎসুয়ার বন্ধুরা তাকে বলে, তুমি তো কালকে সবকিছুই ভুলে গিয়েছিলে, এমনকি নিজের চুল খুলে স্কুলে চলে এসেছিলে। কিন্তু মিৎসুয়া তাদেরকে বলে, কালকে কি হয়েছিল তা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। আমার তো মনে হয় আজকাল আমি স্বপ্নের জগতে বাস করি। এরপর আমরা মিৎসুয়া আর তার বোনকে দেখতে পাই, যারা তাদের দিদার সামনে রাতে মন্দিরে নাচছিল এবং তারা চাল ছিপিয়ে একটি পাত্রে জমা করে দেয়, যার দ্বারা মদ তৈরি করা হয়। এই সব কিছুই তাদের ধর্মের নিয়ম কানুন, কিন্তু মিৎসুয়ার সেই নিয়ম কানুন ভালো লাগে না। সে তার জীবনকে নিয়ে অনেক বিরক্ত হয়ে পড়েছে। সে এক জায়গায় গিয়ে কান্না করে এবং ঈশ্বরের কাছে বলে, আমি আমার এই জীবনকে ঘৃণা করি। আমি চাই আমার আগামী জীবনে যেন আমি টোকিওর একজন ছেলে হয়ে জন্মাই। পরের দিন যখন মিৎসুয়া ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় তার শরীর পরিবর্তন হয়েছে এবং এখন তার নাম তাকি, যে হচ্ছে টোকিওর একজন ছেলে। কিন্তু তার কিছুতেই এসব বিশ্বাস হচ্ছিল না এবং সে ভাবতে থাকে সে হয়তো কোনো এক স্বপ্ন দেখেছে। এরপর সে তার স্কুলে যায়। সেখানে তার বন্ধুরা তাকে চিনতে পারে। সে তার বন্ধুদের সাথে ক্লাস করে এবং ক্লাসের শেষে তারা সবাই মিলে একটি ক্যাফেতে যায়, যেখানে গিয়ে তারা খুবই মজা করে। বিশেষ করে তাকির খুব ভালো লাগে। এরপর মিৎসুয়া দেখতে পায় তাকির ফোনে তার কাজের মেসেজ এসছে, কিন্তু সে জানে না যে তাকি কোথায় কাজ করে। তাকির বন্ধুদেরকে জিজ্ঞাসা করে যে আমি যেন কোথায় কাজ করি তা আমি ভুলে গিয়েছি, দয়া করে আমাকে মনে করিয়ে দাও না। যা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায়। হয়ে গেলেও তাকে তার কাজের ঠিকানা তারা বলে দেয়। এরপর আমরা দেখতে পাই মিৎসুয়া, যে কিনা তাকির শরীর পেয়েছে, সে একটি বড় ইটালিয়ান রেস্টুরেন্টে কাজ করে। তার প্রথমে কাজ করতে অসুবিধা হলেও কোনো রকম ভাবে সে সেই দিনটা পার করে দেয়। কিন্তু দিনের শেষে বড় একটা ঝামেলা হয়ে যায়। কোনো এক খারাপ লোক রেস্টুরেন্টের ম্যানেজার মিস আকুদিয়ার স্কার্ট ব্লেড দিয়ে কেটে দেয়, যা দেখে মিৎসুয়া মিস আকুদিয়াকে বলে, আমার সাথে আপনি আসুন। এরপর মিৎসুয়া তাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তাকে বলে, আপনি আপনার স্কার্টটি খুলে দেন। যা শুনে আকুদিয়া অনেক রেগে যায়, কিন্তু তখনই মিৎসুয়া বলে, আমি অনেক ভালো সেলাই করতে পারি। এরপর সে মিস আকুদিয়া স্কার্টটি সেলাই করে দেয়। সারাদিন ব্যস্ততার পর বাড়িতে গিয়ে মিৎসুয়া অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও সে আজকের দিনটা খুবই এনজয় করেছে। মিৎসুয়া তাকির মোবাইল চেক করতে থাকে, যেখানে সে তাকি এবং তার বন্ধুদের অনেক ছবি দেখতে পায় এবং সেখানে সে মিস আকুদিয়ারও অনেক ছবি দেখতে পায়, যা দেখে সে ভাবতে থাকে হয়তো তাকি আকুদিয়াকে ভালোবাসে। মিৎসুয়া তাকির ডায়েরি খুলতে সেখানে দেখতে পায় লেখা আছে হু আর ইউ। আসলে এর আগেও অনেকবার তাদের শরীর পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের এ সম্পর্কে কিছুই মনে ছিল না। তাই মিৎসুয়া তাকির ফোনের একটি নোটে গিয়ে লিখে দেয়, আজ আমি মিৎসুয়া মিস আকুদিয়া স্কার্ট সেলাই করে দিয়েছি এবং এর জন্য সে খুবই খুশি হয়েছে। এবং তারপর সে তার হাতে মিৎসুয়ার নামটি লিখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাকির আত্মা তার নিজের শরীরে ফিরে আসে এবং মিৎসুয়ার আত্মাও তার নিজের শরীরে ফিরে আসে। তার মানে সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে। ঠিক তখনই তাকি তার হাতে মিৎসুয়া নামটি লেখা দেখতে পায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না এসবের মানে। এরপর সে তার ফোনের নোটবুকে গিয়ে দেখতে পায় সেখানে মিৎসুয়ার তার জন্য একটি নোট লিখে গিয়েছে, যেখানে আকুদিয়ার সাথে ঘটা সব ঘটনাই লেখা রয়েছে। মিৎসুয়া তাকিকে বলে, মিস আকুদিয়া স্কার্ট সেলাই করে দিয়েছি,
যার কারণে সে অনেক ইমপ্রেস হয়েছে। তাকি কিছুই বুঝতে পারে না। এরপর সে রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তার অন্যান্য কলিগরা তাকে জাপটে ধরে আর বলে, কালকে তুমি ওরকম আজব ব্যবহার কেন করছিলে? আর তুমি কি মিস আকুদিয়াকে একাই পটিয়ে ফেলবে নাকি? আর এই সব কিছু শুনে তাকে কিছুই বুঝতে পারে না। আসলে সে কোনো স্বপ্ন দেখছে নাকি সেটা বাস্তব, সে কিছুই আন্দাজ করতে পারছে না। বরং তার সাথে যা হচ্ছে তার সবকিছুই সত্যি। অপরদিকে মিৎসুয়াও একই জিনিস ভাবতে থাকে, আর তাই তারা একটি নিয়ম তৈরি করে। তারা দুজনই রোজকার সব ঘটনা ডায়েরিতে লিখে রাখতো, কারণ তারা স্বাভাবিক হওয়ার পর আগের সবকিছুই ভুলে যেত, কিছুই আর মনে করতে পারতো না। কিন্তু তাদের তবুও ভুল হয়, কারণ তারা দুজনেই দুজনের থেকে একদমই বিপরীত ছিল, এবং তারা পরিস্থিতিকে ঠিক করার চেষ্টা করার পরেও সেটা আরো বিগড়ে যায়। যেসব কারণে তারা একে অপরের ওপর অনেক রাগ করে, কিন্তু তবুও তো তাদের কাছে কিছু করার ছিল না। আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। এরপর আমরা দেখতে পাই এক সকালে তাকি মিৎসুয়ার শরীরে জেগে ওঠে এবং সে খবরে দেখতে পাই কিছুদিনের মধ্যে ধূমকেতু তাদের শহরের ওপর দিয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই তারা দুজন নিজের শরীরেই থাকে। মিৎসুয়া তাকির জন্য একটি মেসেজ লিখে দিয়েছে। সে তার সাথে মিস আকুদিয়ার ডেট ফিক্স করেছে, যা দেখে তাকি খুবই খুশি হয়। আর অন্যদিকে মিৎসুয়া অনেক মন খারাপ করে, কারণ সে মনে প্রাণে তাকিকে ভালোবেসে ফেলেছিল। এরপর আমরা দেখতে পাই তাকি আকুদিয়ার সঙ্গে ডেটে যায়, কিন্তু দিনের শেষে আকুদিয়া তাকিকে বলে, আজকে তোমাকে অন্য দিনের থেকে একটু অন্যরকম লাগছে। আমার মনে হচ্ছে আমি অন্য কোনো মানুষের সাথে এতক্ষণ বসেছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর তারপর সে তার ফোনের নোট দেখতে থাকে, যেখানে মিৎসুয়া তাকে লিখেছে, আকাশের দিকে দেখো, সেখানে তুমি ধূমকেতু দেখতে পারবে। কিন্তু তাকি আকাশের দিকে তাকাতে সেখানে সে কিছুই দেখতে পায় না। আর অন্যদিকে মিৎসুয়া বাইরে বেরিয়ে ধূমকেতু দেখতে থাকে, যা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়, কিন্তু এখন তাকি এবং মিৎসুয়ার আত্মা পরিবর্তন হয় না, এবং তাকি নিজের মতনই তার জীবন স্বাভাবিকভাবে কাটাতে থাকে। তাকি আসলে চিন্তিত হয়ে পড়ে, আর তাই তাকি মিৎসুয়ার গ্রামে কাটানো মুহূর্তগুলো কল্পনা করতে থাকে, আর সেই অনুযায়ী আঁকা তৈরি করে, যাতে তারা গ্রামটিকে খুঁজে বার করতে পারে। তাকি এবং তার দুই বন্ধু মিলে মিৎসুয়ার গ্রামটি খুঁজতে বার হয়ে যায়। তারা তিনজন সারাদিন মিলে মিৎসুয়ার গ্রামটিকে খুঁজতে থাকে, কিন্তু তবুও তারা কিছুরই হদিশ পায় না। অবশেষে তারা হতাশ হয়ে পড়ে, এবং তারা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তখন পথে তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানকার মালিক দম্পতি আঁকাটি দেখে এবং বলে, এটা তো হতমুড়ি, এখানেই তো আমরা জন্ম হয়েছিলাম। তাকি এই নামটি শুনে বলে, আমার সব মনে পড়েছে, আমিও তো হতমুড়ি যাব। যা শুনে মালিক দম্পতি এবং তার বন্ধুরা অবাক হয়ে যায়, কারণ আজ থেকে 3 বছর আগে তো হতমুড়ি গ্রামটি ওপর ধূমকেতু পড়ে যাওয়ার কারণে গ্রামটি ধ্বংস হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই মিস আকুদিয়া, যার সাথে তাকির ডেট ফিক্সড হয়েছিল, সে তাকিকে সাহায্য করার জন্য তার কাছে আসে, এবং সে তাকির হাতে একটা রিবন বাঁধা দেখতে পায়, যেটা দেখে সে ওই রিবনের সম্পর্কে তাকিকে জিজ্ঞাসা করে, যার উদাহরণে তাকি মিস আকুদিয়াকে বলে, আজ থেকে 3 বছর আগে একটা মেয়ের সাথে তার দেখা হয়েছিল, আর সেই মেয়েটি আমাকে এই রিবনটা দিয়েছিল, আর আমি মনে করি এই রিবনটা আমার কাছে অনেক লাগে, তাই আমি সব সময় এটা হাতে পরে থাকি। এরপর আমরা দেখতে পাই তাকির বন্ধুরা ঘুম থেকে উঠে দেখতে পায় তাকি সেখান থেকে চলে গিয়েছে এবং রেখে গিয়েছে তাদের জন্য একটি চিঠি, আর যেখানে লেখা আছে, তোমরা সবাই টোকিও চলে যাও, আমি কিছুদিন পর টোকিও ফিরে আসব। এরপর আমরা দেখতে পাই তাকি সেই মন্দিরে যায়, যেটা মিৎসুয়া আর তাদের দিদার মন্দির ছিল, যেখানে মিৎসুয়ার শরীরে থাকা অবস্থায় মিৎসুয়ার বোনের সাথে সে নেচেছিল। এই সব কিছুর পরে তাকির কাছে মনে হয় যেন সব স্বপ্ন, কিছুই যেন বাস্তব নয়। কিন্তু এরপর সেই মন্দিরের ধ্বংসস্তূপ তাকে খুঁজে পেয়ে যায়। সে আবারও বিশ্বাস করতে শুরু করে সে কখনো স্বপ্ন দেখেনি, এই সব কিছুই সত্যি ছিল। ধূমকেতুর কারণে সেখানকার সব মানুষই মারা গিয়েছিল। এরপর তাকি টোকিও চলে যায় এবং সেখানে গিয়ে সে হতমুড়ি গ্রামের তথ্য বার করে। যারা যারা ধূমকেতুর কারণে মারা গিয়েছিল তাদের নাম লেখা ছিল, এমনকি মিৎসুয়ার নামও লেখা ছিল। এরপর তাকি তার মেসেজের নোট চেক করে, যেখানে মিৎসুয়ার লেখা মেসেজগুলি আর নেই। এরপর আমরা দেখতে পাই তাকি মিৎসুয়াকে কল করে, কিন্তু তার মোবাইল বন্ধ দেখায়, কারণ সে তো 3 বছর আগেই মারা গিয়েছিল। এরপর আমরা আবারও দেখতে পাই তাকি মিৎসুয়ার সেই জারটা খুঁজে পায়, যেখানে সে মিৎসুয়ার শরীরে থাকা অবস্থায় মুখে করে চাল চিবিয়ে তা জারের মধ্যে আটকে রেখেছিল, যাতে করে তা অনেক দিন পর মদে পরিণত হয়। তাকি সেখান থেকে একটু মদ পান করে এবং সাথে সাথে সে সব কিছু জানতে পেরে যায়, ইতোমরির কথা এবং মিৎসুয়ার সমস্ত কথা সে জানতে পেরে যায়।
এবং যেই দিন ধূমকেতু পড়ার কথা ছিল সেই দিন মিৎসুয়া কতটা মন খারাপ ছিল সেই সব কিছুই। আর সবকিছু জেনে তার চোখের সামনে দেখতে পাচ্ছিল মিৎসুয়া তাকির সাথে দেখা করার জন্য সেদিন টোকিও যায় এবং ট্রেনে তাদের দেখাও হয়, কিন্তু তাকি তাকে চিনতে পারে না কারণ ওই বছরটা 2013 সাল ছিল। মিৎসুয়া যাওয়ার আগে তাকিকে তার চুলের একটি রিবন দিয়েছিল যা আজ অব্দি তাকির হাতে লাকি চাম ভেবে সে হাতে পরে রাখতো। আর যখন ধূমকেতু মিৎসুয়ার গ্রামে পড়ে তখন মিৎসুয়া বাইরে দাঁড়িয়েছিল এবং সেই ধূমকেতু দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যার মাধ্যমে এক ভাগ মিৎসুয়া এবং মিৎসুয়ার গ্রামের ওপর এসে পড়ে। পরের দিন তাকি ঘুম থেকে ওঠে এবং সে দেখতে পায় সে আরো একবার মিৎসুয়ার শরীরে প্রবেশ করেছে। আর এটাই সেই দিনটা ছিল যেদিন ধূমকেতু পড়ার কথা ছিল। আসলে তাকি মদটা খাওয়ার আগে ঈশ্বরকে বলেছিল যে একবার তাকে সুযোগ দেওয়ার জন্য, যাতে সে সকল মানুষের প্রাণ রক্ষা করতে পারে। তাই জন্য তাকিকে আর একবার সুযোগ তার ঈশ্বর দিয়েছিল এবং তাকিকে মিৎসুয়ার শরীরে আর একবার পাঠিয়ে দিয়েছিল। তাকি যে কিনা মিৎসুয়ার শরীরে ছিল সে তার দিদার কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে আজ ধূমকেতু আমাদের গ্রামের ওপরে পড়বে। এই কথা শুনে তার দিদা কিছুই বুঝে উঠতে পারে না মিৎসুয়ার শরীরে কেউ আছে কিনা এবং সে তাকে বলে তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো, এই ধরনের স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা অনেক দেখেছে, আমি এই ধরনের স্বপ্নর ব্যাপারে কিছুই জানি না। এরপর তাকি ভাবতে থাকে আমি যদি এখানে মিৎসুয়ার শরীরে থাকি তার মানে মিৎসুয়া আমার শরীরের মধ্যে আছে। সে এই সময় নিশ্চয়ই সায়নের মন্দিরে আছে, যেখানে এরপর সেও মিৎসুয়ার সাথে দেখা করার জন্য যায়। এরপর আমরা মিৎসুয়া যে কিনা তাকির শরীরে ছিল তাকে দেখতে পাই। সে নিজের গ্রামে গিয়ে দেখে সেখানে একটা বড় ঝিল ছাড়া আর কিছুই নেই, কারণ তখন 2016 সাল ছিল। সে বুঝে যায় তাদের গ্রামের ওপর ধূমকেতু পড়ে এবং পড়ে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে তাকি যে কিনা মিৎসুয়ার শরীরে ছিল সে মিৎসুয়াকে ডাক দেয়, যেখানে তাকি অর্থাৎ মিৎসুয়া 2013 সালে ছিল এবং মিৎসুয়া মানে হলো তাকি যে 2016 সালে ছিল। এই ব্যাপারটা অনেক কনফিউজ, আমি বেসিক্যালি তোমাদেরকে ভেঙে বলছি। মেয়েটা ছেলেটার শরীরে ছিল, ছেলেটা মেয়েটার শরীরে ছিল এবং দুজন দুজনকে ডেকেছে। এটা একটা সিম্পল লজিক, তোমরা এটা বুঝে নাও যাদের যাদের এই লাইনটা বুঝতে খুব প্রবলেম হয়েছে। তাই তারা দুজন দুজনকে কেউই দেখতে পায় না, কারণ তারা আগে পিছু সালে ছিল, কারণ এ ছিল 2013 সালে আর এ ছিল 2016 সালে। কিন্তু জাপানের সূর্য ডোবার মুহূর্ত এমন একটা সময় ছিল যখন মানুষ এমন কিছু দেখতে পেত যা দুনিয়ার কোনোদিনই কেউ দেখেনি। আর সন্ধ্যা হওয়ার পর তাকি এবং মিৎসুয়াও একে অপরকে দেখতে পায়, যদিও তারা দুজনই দুই সময় ছিল। সেই মুহূর্তে তারা দুজন নিজেদের শরীরের মধ্যে ছিল। তাকি তার হাত থেকে রিবনটা খুলে মিৎসুয়াকে দেয় এবং তাকে বলে তুমি যখন এই রিবনটা দিয়েছিলে তখন আমি তোমাকে চিনতামও না, আমি বিগত 3 বছর ধরে এটা সামলে রেখেছি। আর তখনই তারা দেখতে পায় আকাশের মধ্যে দিয়ে সেই ধূমকেতুটা যায় আর সেটা দুভাগে বিভক্ত হয়ে যায়। তাকি মিৎসুয়াকে বলে আমরা আমাদের নাম ভুলে যাওয়ার আগেই একে অপরের নাম হাতে লিখে রাখা উচিত, তা না হলে আমরা একে অপরের নাম আবারও ভুলে যাব। এরপর তাকি মিৎসুয়ার হাতে তার নাম লেখে এবং মিৎসুয়া যখন তার নাম তাকির হাতে লিখতে যাবে তখনই প্রহর শেষ হয়ে যায় এবং মিৎসুয়া পেছনে চলে যায় আর তাকিও সবকিছু ভুলে যেতে লাগে। তাকি আসলে এখানে কার জন্য এসেছিল তা সে জানে না, তার শুধু মনে আছে সে কাউকে বাঁচাতে এসেছিল। তাকে নিজের স্মৃতিশক্তি লোপ পাওয়ার আগেই মিৎসুয়ার নামটি তার হাতে লিখতে যায়, কিন্তু লেখার আগেই সে সবকিছু ভুলে যায়। অন্যদিকে আমরা মিৎসুয়াকে দেখতে পাই যে নিজের গ্রামকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছিল। এরপর মিৎসুয়া তার বাবার কাছে যায় এবং তাকে বলে আমাদের এক্ষুনি সবাইকে নিয়ে দূরে কোথাও নিরাপদ স্থানে যেতে হবে, কারণ যে কোনো সময় ধূমকেতু আমাদের গ্রামের উপরে পড়বে। এরপর মিৎসুয়ার বাবা বাইরে গিয়ে দেখতে পায় সত্যি ধূমকেতু দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং সেটা তার গ্রামের ওপরে পড়ার জন্য এগিয়ে আসছে। এরপর মিৎসুয়া ও তার বাবা গ্রামের সকল মানুষকে নিয়ে দূরে একটি স্কুলে চলে যায় আর কিছুক্ষণ পরেই ধূমকেতু তাদের গ্রামের ওপর পড়ে যায় এবং পুরো গ্রামটি ধ্বংস করে দেয়, কিন্তু গ্রামের মানুষগুলো নিরাপদ বেঁচে যায়। তারপর আমরা আবারও আকারিকে দেখতে পাই যে এতক্ষণে সবকিছুই ভুলে গিয়েছে। এরপর তাকি টোকিও চলে যায়। এইভাবে কেটে যায় বহুদিন, কিন্তু তাকির এখনো কিছুই মনে নেই, কিন্তু সে অনুভব করতে পারে যে তার জীবনে কিছু একটা অসম্পূর্ণতা রয়ে গেছে। আর অন্যদিকে মিৎসুয়াও এমনটিও অনুভব করে, মনে হয় যেন সে কাউকে খুঁজছে, কিন্তু সে কাকে খুঁজছে সেটা সে বুঝে উঠতে পারে না।
এরপর মিৎসুয়াও টোকিওতে চলে আসে এবং একদিন মিৎসুয়া এবং তাকি পাশাপাশি ট্রেনে যাচ্ছিল এবং হঠাৎ করে দুজনের চোখ দুজনের ওপর পড়ে যায় এবং তাদের একে অপরকে দেখার পর তাদের মনে হয় তারা এতদিন যাকে খুঁজছিল এটাই সেই মানুষটা। তারা নিজেদের স্টেশনে নেমে পড়ে, একে অপরকে পাগলের মতন খুঁজতে থাকে। অবশেষে তাদের দেখা হয়, কিন্তু তারা দুজনকে ক্রস করে চলে যায়। কিন্তু তখনই তাকি মিৎসুয়ার সাথে কথা না বলে থাকতেই পারে না, আর তাকি মিৎসুয়াকে বলে আমাদের হয়তো আগেও দেখা হয়েছিল, যা শুনে মিৎসুয়া বলে হয়তো। আর তারপর আমরা দেখি মিৎসুয়া কান্না করে ফেলে। মিৎসুয়ার চোখের জল দেখে তাকিও নিজের চোখের জল সামলে রাখতে পারে না এবং তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে এবং তারা একে অপরকে জিজ্ঞাসা করে হোয়াটস ইয়োর নেম। আর এখানেই ইয়োর নেম মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। যদি তোমাদের এই স্টোরিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে তোমরা এত সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন প্রতি সপ্তাহে দেখতে পারো। দেখা করছি আরও একটা মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে নেক্সট উইকে।